আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ চার্জ প্রয়োজন, মানে কী পরিমাণ চার্জ প্রয়োজন। তো এইটা শুরু করার আগে আমি একটু বেসিক কথাবার্তা বলবো, 1 থেকে 2 মিনিট কথাবার্তা বলবো, যে আমাদের চার্জের বৃহত্তম একক আর ক্ষুদ্রতম একক নিয়ে একটু কথাবার্তা বলি। চার্জের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম্ব, চার্জের বৃহত্তম একক হচ্ছে ফ্যারাডে। দুটো আমাদের সম্পর্ক কি? 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। এখন আমরা এই ফ্যারাডের সাথে কিভাবে ম্যাথগুলো আসে, ধরো সিলভার প্লাস হিসেবে আছে, আমি এইখান থেকে সিলভার আনতে চাই, মানে সিলভার মৌলটাকে মুক্ত করতে চাই, তাহলে এখানে কয়টা ইলেকট্রন লাগবে? একটা ইলেকট্রন লাগবে। ঠিক আছে, ইজি কথা। মনে করো আয়রন Fe2+, এখান থেকে আমি আয়রন ধাতুটাকে মুক্ত করতে চাই, তাহলে হচ্ছে সিম্পলি 2টা ইলেকট্রন লাগবে। Fe3+ যদি বলি, এখানে 3টা ইলেকট্রন লাগবে। আচ্ছা, আমি আস্তে আস্তে অন্যগুলোও দেখায় দিই। অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন লাগবে? 3টা ইলেকট্রন লাগবে। জিঙ্কে কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে। তারপর হচ্ছে কপারে কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে, রাইট? এখান থেকে আসলে কি বোঝা যাচ্ছে, আমি যদি কোনো একটা মৌলের আয়ন থেকে সেই মৌলটাকে মুক্ত করতে চাই, ধাতুটাকে মুক্ত করতে চাই, তাহলে আমার মাথায় যত চার্জ ততগুলা ইলেকট্রন লাগতেছে, মাথায় যত চার্জ ততগুলা ইলেকট্রন লাগতেছে। ঠিক আছে, এবং ততগুলা ইলেকট্রন দিলে আমি 1 মোল ওই ধাতুটা পাবো। সিলভারের মধ্যে একটা ইলেকট্রন দিলে 1 মোল সিলভার পাবো। আয়রনের মধ্যে 2টা ইলেকট্রন দিলে Fe2+-এ 1 মোল আয়রন পাবো। Fe3+-এ 3টা দিলে 1 মোল আয়রন পাবো। অ্যালুমিনিয়াম 3+-এ 3টা ইলেকট্রন দিলে 1 মোল অ্যালুমিনিয়াম পাবো। এখন 1 মোলের বিষয়টা আসলে কি? 1 মোলে আসলে কত গ্রাম? যেমন সিলভারের 1 মোলে হচ্ছে 108 গ্রাম, ঠিক কিনা? আয়রনের মধ্যে 55.85 গ্রাম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27 গ্রাম। জিঙ্কের ক্ষেত্রে 55.5 গ্রাম। ঠিক আছে, তারপর হচ্ছে কপারের ক্ষেত্রে 55 কত হবে? 65 হবে মনে হয়। 1 মিনিট দাঁড়াও, জিঙ্কেরটা কত? জিঙ্কেরটা কত? ওকে, 65.3, 65 বলতে পারো, ঠিক 65.3, 65 বলা যায়, সমস্যা নেই। কপারের ক্ষেত্রে 63.5 এত গ্রাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসগুলো কেন দেখাইলাম? এই জিনিসগুলো দেখানোর কারণ কি? আমি যতগুলা ইলেকট্রনের কথা বলতেছি ঠিক ততগুলা ফ্যারাডে। সিলভারের মধ্যে 1 ফ্যারাডে দিলে 108 গ্রাম পাবা। এই একই পরিমাণ 1 ফ্যারাডে যদি তুমি আয়রনের মধ্যে দাও, তাহলে কিন্তু তুমি 1 মোল আয়রন পাবা না। আয়রনের মধ্যে 2 ফ্যারাডে দিলে 1 মোল পাবা, তাহলে 1 ফ্যারাডে দিলে কি? অর্ধেক মোল পাবা, আয়রনের অর্ধেক মোল পাবা। Fe3+-এর মধ্যে 3 ফ্যারাডে দিতে হবে। অ্যালুমিনিয়াম 3+-এর মধ্যে 3 ফ্যারাডে দিতে হবে যদি 27 গ্রাম অ্যালুমিনিয়াম পেতে চাও। জিঙ্ক 2+-এর মধ্যে 2 ফ্যারাডে দিতে হবে। কপার 2+-এর মধ্যে 2 ফ্যারাডে দিতে হবে। এখন মনে করো কপার 2+ আমি 1 ফ্যারাডে দিলাম, তাহলে কত মোল কপার পাবো? হাফ মোল কপার পাবো। ওই হাফ মোল কপার মানে কত? 31.75 গ্রাম। এইগুলোই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি কথাটা বুঝাতে পারছি কিনা? যতগুলা ইলেকট্রন লাগবে ততগুলা ফ্যারাডে দিতে হবে, এবং তার এই জিনিসটা তুমি তত গ্রাম পাবা। এবং এই গ্রামের সাথে কিন্তু মোলের হিসাব আছে, হাফ মোল পাবা নাকি 1/3 মোল পাবা, এই বিষয়গুলো কিন্তু এখানে রিলেটেড। এবং প্রশ্ন পেঁচায়ও আসে। কীরকম পেঁচায় আসে আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু প্রশ্ন পেঁচায়ও আসে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? দেখাচ্ছি। হ্যাঁ, 65.5। জিঙ্কের ক্ষেত্রে 65.5। ওকে, খেয়াল করো প্রথম প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? 12 নম্বর প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে ধরে ধরে সলভ করে দিব কালকের মতো। 27 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত মোল? চিন্তা করো, 27 গ্রাম অ্যালুমিনিয়াম হচ্ছে 1 মোল। তাহলে অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়ামের 1 মোল পাওয়ার জন্য কত ফ্যারাডে লাগে? 3টা ইলেকট্রন লাগে, তার মানে হচ্ছে 3 ফ্যারাডে।
তো 3 ফ্যারাডে দিলে আমি কি 27 গ্রাম পেয়ে যাচ্ছি, তাহলে চাইছি 27 গ্রাম, 3 ফ্যারাডে হচ্ছে আনসার। এই 27 গ্রামের জায়গায় আর কি কি চাইতে পারে, 18 গ্রাম চাইতে পারে, 9 গ্রাম চাইতে পারে, তখন সেগুলো হিসাব আলাদা হবে, আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, 3 ফ্যারাডের বিষয়টা ক্লিয়ার। আসো পরের প্রশ্নে। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ চালনা করলে কতটুকু কপার সঞ্চিত হবে? কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে দিছে। দেখো কত নাম্বার প্রশ্ন, 25 নাম্বার প্রশ্ন। কপার সালফেট, এটাকে ভাঙো, প্লাস সালফেট 2+ থেকে আমার কপার পাইতে হবে, কত লাগবে? 2টা ইলেকট্রন, 2 ফ্যারাডে দিলে 1, অথবা আমি বলতে পারি 3.5 গ্রাম কপার বলতে পারি। কপারের প্রশ্ন মাঝে মাঝে বাংলা থেকে আসে, 10টা, জিঙ্কের বাংলা হচ্ছে 10টা, সিলভারের বাংলা কি বলো? রূপা, ঠিক আছে। মাঝে মাঝে বাংলা তো জিজ্ঞেস করে, তাই সাবধান থাকবা। খেয়াল করো, 2 ফ্যারাডে দিলে তুমি 1 মোল পাচ্ছ বা 30.5 গ্রাম পাচ্ছ, তাহলে 1 ফ্যারাডে দিলে কত পাবা? হাফ মোল কপার বা 31.75 গ্রাম কপার। খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নই দিবে, ঠিক আছে। 31.75। ওকে, এবার আসো 1 মোল পানির, দেখো খুবই গুরুত্বপূর্ণ, 35 নাম্বার 5 স্টার, 35 নাম্বার 5 স্টার, পরীক্ষা আসার মতো। খেয়াল করো, 1 মোল পানির তড়িৎ বিশ্লেষণ দ্বারা অক্সিজেন উৎপাদন করতে অম্লায়িত পানিতে কি পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত করতে হবে? তুমি মূল ফোকাস করো, 1 মোল পানির অক্সিজেন উৎপন্ন করতে, এই হচ্ছে তোমার মূল চ্যালেঞ্জ। 1 মোল পানির অক্সিজেন উৎপন্ন করতে কত নম্বর প্রশ্ন? 35 নাম্বার প্রশ্ন। খেয়াল করো সবাই, 35। বিক্রিয়াটা সবাই একটু খেয়াল করো, বিক্রিয়াগুলো মেইন, এখানে বিক্রিয়াগুলো মেইন। পানিকে তুমি ভাঙো, পানিকে ভাঙো, কি হয়? H2 প্লাস হাফ O2, H2 প্লাস হাফ O2। তো তুমি যদি পানি থেকে অক্সিজেনকে মুক্ত করতে চাও, মানে O2 পাইতে চাও, কয়টা পানি লাগবে? পানি লাগবে 2টা, তাইলে 2H2 প্লাস O2, রাইট? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? হাফ O2 মানে কি? H2 থেকে তুমি যে পানিটা পাচ্ছ, বাট তুমি যে পানি থেকে O2 বের করতে চাও, প্রশ্নে যেটা চাইছে, পানি থেকে তুমি যদি O2 বের করতে চাও, ঠিক আছে, অক্সিজেন দিয়ে বের করতে চাও, দেখো রিপিট প্রশ্ন। 1 মোল অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনে 3 ফ্যারাডে, কিন্তু অলরেডি বলে দিছি। এটা দেখো, অক্সিজেন উৎপাদন করতে চাও, তার মানে O2 লাগবে, কয়টা পানি লাগবে? 2টা পানি। আচ্ছা, এবার আসো, এবার সহজে তুমি চিন্তা করো যে আমরা যদি এখানে অক্সিজেনকে মুক্ত করতে চাই, অক্সিজেন নর্মালি কত? O2 2 মাইনাস, এখান থেকে আমরা 2টা ইলেকট্রন কি বের করলে কি O2 পাবো, এরকম তো, ঠিক কিনা? তার মানে অক্সিজেনের ক্ষেত্রে আসলে কয়টা ইলেকট্রনের ব্যাপার স্যাপার, জাস্ট এটা চিন্তা করো। অক্সিজেনের ক্ষেত্রে কয়টা ইলেকট্রনের ব্যাপার স্যাপার? অক্সিজেনের ক্ষেত্রে 2টা ইলেকট্রনের ব্যাপার স্যাপার, রাইট? এই জিনিসটা বুঝছো কিনা যে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন আসলে কয়টা? অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনের ব্যাপার স্যাপার হচ্ছে 2টা, ঠিক আছে। তাহলে এখানে আমি 2টা ইলেকট্রন যদি বলি, তার মানে কয়টা ফ্যারাডে? এখানে হচ্ছে 2 ফ্যারাডে, বুঝছো? তাহলে তোমার এখানে মূল হিসাব হবে ইলেকট্রনের সাথে। ইলেকট্রন তুমি যদি বুঝো, তাহলে কি অটোমেটিক্যালি ফ্যারাডের হিসাবটাও পেরে যাবা, 2 ফ্যারাডে। এই টাইপের আরও প্রশ্ন আছে, সামনে পাবা। সালফিউরিক অ্যাসিডের, এই যে একই টাইপের প্রশ্ন প্রায়, সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে 1 ফ্যারাডে তড়িৎ চার্জ প্রবাহিত করলে এনটিপিতে ক্যাথোডে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়? 1 ফ্যারাডে দিয়েছে সালফিউরিক, বিক্রিয়া দেখতে হবে আমাদের। কত নম্বর প্রশ্ন? 64 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো, কে যদি ভাঙি 2H প্লাস প্লাস হচ্ছে 2 মাইনাস, কি করতে চাই? হাইড্রোজেনকে মুক্ত করতে চাই, তাহলে 2H প্লাস 2টা ইলেকট্রন দেই, তাহলে কি H2, এই তো বিক্রিয়া। এখন 2 ইলেকট্রন মানে কি? 2 ফ্যারাডে, তার মানে বোঝা যাচ্ছে 2 ফ্যারাডে দিলে H2 পাচ্ছি 1 মোল, আর 1 মোলের আয়তন হচ্ছে এনটিপিতে 22.4 লিটার। এবার আমি দিয়েছি 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে দিলে হাইড্রোজেনের আমি হাফ মোল পাবো,
হাফ মোল মানে এনটিপিতে 11.2 লিটার। দেখো এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা, কালকে যেভাবে পড়ছি ঠিক ওভাবে দেখো ক্লিয়ার। 11.2 লিটার 22.4 অর্ধেক, পারবা কিনা? 148 সিলভার নাইট্রেট দ্রবণে 0.1 ফ্যারাডে তড়িৎচালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে? একটা জিনিস মাথায় রাখো, ক্যাথোডে কিন্তু জমা হয় যেটা আমাদের কি অ্যানায়ন, ক্যাটায়ন যেটা, আর অ্যানায়ন হচ্ছে তোমার কি, তোমার ক্যাথোডে কিন্তু জমা হবে ক্যাটায়ন যেটা, অ্যানায়ন হচ্ছে তোমার অ্যানোডে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা, ক্যাথোডে ধাতুটা জমা হবে, ক্যাথোডে ধাতুটা জমা হবে সিলভার। তো এটা কিন্তু আসলে প্রশ্ন কি বলে, থিওরি প্রশ্ন, এটা বলে দিলাম সাথে সাথে। সিলভার নাইট্রেট দ্রবণ বিদ্যুৎ চালনা করলে, আচ্ছা উম্মে হাবিবা বলতে আবার, আচ্ছা আসতেছি, বুঝাইনি 148 বুঝাইনি, 35 আবার আসতেছি। 148 দ্রবণটা কোনটা? সিলভার সিলভার নাইট্রেটকে আমি ভাঙলাম, সিলভার প্লাস নাইট্রেট মানে কি NO3 মাইনাস, সিলভারের শুধু প্লাস, তাই না? সিলভারের শুধু প্লাস, তাহলে শুধু প্লাস থেকে যদি একটা ইলেকট্রন এখানে যোগ করতে পারে তাহলে হচ্ছে সিলভার ধাতু। তাহলে একটা ইলেকট্রনের জন্য কত লাগবে? 1 ফ্যারাডে দিলে মোল সিলভার বা হচ্ছে 100 গ্রাম। 1 মোলে যদি হয় 108 গ্রাম, তাহলে 0.1 ফ্যারাডে দিলে কত হবে? 0.1 ফ্যারাডে মানে হচ্ছে 1/10, 0.1 ফ্যারাডে মানে 1/10, তার মানে 1/10 মোল জমা হবে। তার মানে এটাও কি 10 দিয়ে ভাগ হয়ে যাবে, 10.8 গ্রাম। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই লাইনটা কি করছি বুঝছো কিনা? 0.1 ফ্যারাডে মানে হচ্ছে 1/10 ফ্যারাডে, তাহলে 1/10 মানে কি মোলটা 1/10 হবে, তাই না? মোলটাও কি 1/10 মানে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। আসল কথা হচ্ছে 10 দিয়ে ভাগ হয়ে যাবে। যদি এখানে 2 থাকতো বা এখানে যদি 2 থাকতো একই রকম 10 দিয়ে ভাগ হয়ে যেত, যেই সংখ্যাটা ওটা কি 10 দিয়ে ভাগ হয়ে যাবে। 0.1 মানে কি 10 দিয়ে ভাগ, তাহলে 108কে 10 দিয়ে ভাগ করো 10.8 গ্রাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে কি ছিল এটা? 0.1 ফ্যারাডে। প্রশ্ন সাজায় দিচ্ছি, 0.1 ফ্যারাডে হচ্ছে সিলভার নাইট্রেটে, সিলভার কতটুকু, এ হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন একজন জিজ্ঞেস করছিল, এটা আরেকবার বলছিলাম যে আচ্ছা 35 কোনটা? এইটা পানির বিষয়টা, পানির মধ্যে অক্সিজেনের তুমি ইলেকট্রন হিসাব করো তাইলে হবে। উম্মে হাবিবা পানির মধ্যে অক্সিজেনের হিসাবটা তুমি দেখো ইলেকট্রনের সাথে, তাইলেই ক্লিয়ার হবে। অক্সিজেনের সাথে ইলেকট্রন হিসাবটা দেখো। ওকে, 148 10.8 ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আসো, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? এরকম কিছু প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অমুকের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত। জিঙ্কের ক্ষেত্রে আর সিলভারের ক্ষেত্রে প্রশ্নটা বেশি আসে। ঠিক আছে, তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z = M/NF, এরকম দেখাই দিচ্ছি, সমস্যা নেই। কত নম্বর প্রশ্ন এটা? 160। ঠিক আছে, 160 নম্বর প্রশ্ন। কীরকম প্রশ্ন আসতে পারে এই টাইপের মধ্যে? জিঙ্ক বা সিলভারের এই দুইটাই মূলত বেশি আসে তড়িৎ রাসায়নিক। আমি মূলত স্টুডেন্টদের সাজেশন দিই এটা মুখস্থ রাখার জন্য, মানে জিঙ্ক আর সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা মুখস্থ রাখবা, তাহলে পরীক্ষা হলে সহজে আনসার করতে পারবা। এটা থিওরির মধ্যেও আছে প্রশ্নটা। Z = M/NF। এখানে M মানে হচ্ছে তার ভর, N মানে হচ্ছে এই যে কয়টা ইলেকট্রন লাগতেছে মাথার মধ্যে কত, বুঝতে পারছো কিনা, যোজনী যেটা আমরা আসলে বলি। আর F হচ্ছে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব। ঠিক আছে, তো এটা তো বুঝতেছো, এগুলো কোনো সমস্যা নেই। এখন জিঙ্কের ক্ষেত্রে তুমি যখন মানটা বের করবা, জিঙ্কের ক্ষেত্রে Z = M কত হবে তোমার হচ্ছে 65.5, N এর মান হবে 2, এখানে হচ্ছে 96,500। ঠিক আছে, আর এই যে সিলভারের ক্ষেত্রে যখন বাড়ি করবা, সিলভারের ক্ষেত্রে Z = হবে 108 হবে উপরে, নিচে হবে 1 × 96,500। তো এই ধরনের হিসাব করার সময় 96,500টাকে 1 লাখ ধরে হিসাব করতে হয়, 1 লাখ হিসাব করে ধরতে হয়। তো আমি একটু শর্টকাটটা বলে দিই কেমনে সলভ করে। 2 দিয়ে 65 কাটলে 32.75। ঠিক আছে, তো 32.75কে তুমি যখন 1 লাখ দিয়ে ভাগ করবা, 1 লাখ মানে বুঝছো 96,500 মানে কিন্তু 1 লাখের কাছাকাছি। তাহলে 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এ হচ্ছে 1 লাখ। বুঝতে পারছো? 1 লাখ মানে কত আমি কত বলতে পারি, দেখো হিসাব করো। 10⁻³ মানে হচ্ছে 1000, 10⁴ মানে 10,000, 10⁵ মানে হচ্ছে 1 লাখ। হিসাব করো 1 2 3 4 5, একের পরে 5টা শূন্য
10⁵ তাহলে আমি বলতে পারি 10⁵ দিয়ে ভাগ করা, তাই না? 10⁵ দিয়ে ভাগ করা। এবার আসো, বা এটা দিয়ে ভাগ করা, তো তুমি বলতে পারো 32.75 ডিভাইডেড বাই 1,0,0,0,0,0। বুঝতে পারছো? তো দেখো আমি যদি সহজ করে বলি, সহজ করে হিসাব করার চিন্তা করো, সহজ করে হিসাব করে চিন্তা করো, 32.5কে যদি 10 দিয়ে ভাগ করতা আনসার হইতো 3.275। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করলে 0.3275, একটা শূন্য বাড়লো 0.03275, দিয়ে ভাগ করলে শূন্য আরেকটা বাড়বে, শূন্য আরো একটা বাড়বে, এই হবে তোমার আনসার। 3টা শূন্য পরে 3, 2, 7, 5 এরকম একটা মান আসবে। বুঝতে পারছো কি বলছি? 4টা শূন্য দিছে কাটা, শূন্য, এই দেখো 3টা শূন্য, এটাও কাটা, কারণ কি 3-এর ঘরের মান হবে। ঠিক আছে, তো তোমার হচ্ছে কি 3, 2, 7, 5 দিলে হয় এইটা হবে না এইটা হবে, যেটা হবে এই দুইটার যে কোনো একটা হবে। একুরেট মান আমরা হিসাব করি নাই, তাই এই মানটা বের হয় নাই, কিন্তু একুরেট মানটা কিন্তু বের করা যাবে। এই ক্ষেত্রে আমি সাজেশন দিই স্টুডেন্টদেরকে মানটা মনে রাখার জন্য, মুখস্থ রাখার জন্য, কারণ এরকম কাছাকাছি অপশন থাকে। কথা বুঝতে পারছো? কিন্তু তুমি কিন্তু বুঝতে পারছো কোনটা হবে। আর একক হবে গ্রাম পার কুলম্ব। ঠিক আছে, একক হবে হচ্ছে গ্রাম পার কুলম্ব, যে তৈরিটার সঙ্গে তুলাঙ্কর যে সূত্রটা আছে ও শুরু থেকে আসছে। বুঝতে পারছো? জ্যাট ইকুয়ালস টু আমরা জানি কি ডাব্লিউ ইকুয়ালস টু কি ZIT। ঠিক আছে, তো এই যে ZIT যেটা ZQ, ওইখান থেকে মূলত আসছে গ্রাম পার কুলম্ব। বুঝতে পারছো কিনা কোন জায়গা থেকে আসছে এটা? ডাব্লিউ ইকুয়ালস টু কি ZQ, তাহলে Z সমান কি W/Q, গ্রাম পার কুলম্ব, এখান থেকে মূলত এককটা আসছে। থিওরির প্রশ্ন এটা। তো বুঝতে পারছো এটা? তুমি একইভাবে চাইলে সিলভারেরটা হিসাব করতে পারবা, এবং সিলভারের আনসারটা হচ্ছে যে এইটা তোমার হচ্ছে 118-এর যে আনসারটা না, এটা হচ্ছে সিলভারের ক্ষেত্রে আসে। বুঝতে পারছো? তো আমি যেটা সাজেশন দিই এটা হচ্ছে এই মানটা মুখস্থ রাখবা 2টা, কারণ পরীক্ষায় থিওরিতে আসে। ওকে, গেল এটা। 27 গ্রাম অ্যালুমিনিয়াম অলরেডি সলভ করছি আমরা 3 ফ্যারাডে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সিলভার থেকে সিলভার প্লাস। তড়িৎদ্বারের জারণ বিভবে মান দেওয়া আছে 2টার। তড়িৎ কোষ্ঠের মোট বিভব কত? এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করব, এগুলো দেখা মাত্রই সলভ করা যায়। তো ওই জায়গাটা পর্যন্ত যাইতে হবে, মানে দেখা মাত্র সলভ করা পর্যন্ত যাওয়ার জন্য কিছু বেসিক ক্লিয়ার করতে হবে। আমি দেখাই দিচ্ছি। একজন প্রশ্ন করছো, আরফি প্রশ্ন করছো 64 নাম্বারটা আরেকবার দেখা দেওয়ার জন্য। 64 নাম্বারে কি ছিল? সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে মুক্ত করতে চাই, তাহলে হাইড্রোজেনের জন্য কি 2H+, 2টা ইলেকট্রন লাগতেছে H2, তাহলে 2টা ইলেকট্রন লাগতেছে মানে 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে দিলে তুমি 1 মোল হাইড্রোজেন পাবা, মানে 22.4 লিটার পাবা। তাহলে 1 ফ্যারাডে দিলে অর্ধেক পাবা, হাফ মোল পাবা, হাফ মোল মানে 11.2 লিটার। ইজি কথা। ঠিক আছে, বুঝতেছো? না বুঝলে আবার বললো। আচ্ছা, এবার আসো আমরা দেখতে যাচ্ছি এই যে তড়িৎ বিভবের মানগুলো কীভাবে হিসাব করে। দেখো, একটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, একটা হচ্ছে সিলভার থেকে সিলভার 2+। আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে যে তড়িৎ রাসায়নিক যে সিরিজটা, ওইটার কোনো আইডিয়া নাই। তড়িৎ যে সিরিজটা, এটা কোনো আইডিয়া নাই। তুমি হচ্ছে জাস্ট এই প্রশ্নটা সামনে পাইছো, এইটা দেখে কেমনে সলভ করবা। বুঝতে পারছো কিনা? আমি ধরেই নিলাম যে তোমার এই সিরিজটা মুখস্থ নাই। এই সিরিজ মুখস্থ থাকলে এই প্রশ্ন তুই দিয়ে সলভ করা যাবে, বাট আমি ধরে নিলাম মুখস্থ নাই। এখন কেমনে সলভ করবা পরে আবার দেখাবো যে মুখস্থ থাকলে কেমনে সলভ করবা। আমি 2টা নিয়মই দেখা দিচ্ছি। আমি ধরে নিচ্ছি মুখস্থ নাই। ওকে, তাহলে কি দেওয়া? জিঙ্কের জারণ বিভবে মান দেওয়া, সিলভারের জারণ বিভবে মান দেওয়া। জিঙ্কের জারণ বিভব পজিটিভ, সিলভারের জারণ বিভব নেগেটিভ। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যার জারণ বিভব পজিটিভ নেগেটিভের কথা আসলে না, বেশি আর কম। প্লাস মানে কি বেশি, মাইনাস মানে কি কম। যার জারণ বিভবের মান বেশি বা প্লাস, সেই আসলে জারণ হিসেবে কাজ করবে, সেই আসলে কি অ্যানোডে যাবে। আর যারটা হচ্ছে কম বা মাইনাস, সে আসলে উল্টা আছে, তাকে আমার সোজা করতে হবে। বুঝতে পারছো? এটাই আসলে কি জারণ হিসেবে কাজ করবে, অক্সিডেশন হিসেবে কাজ করবে। আর এটা আসলে কি উল্টাভাবে দেওয়া আছে, এটাকে সোজা করলে কেমনে হবে? সিলভার প্লাস থেকে সিলভার সোজা করা মানে কি উল্টায় দিছি, তাহলে কি ওই মানটা উল্টায় যাবে, প্লাস 0.769 ভোল্ট। এই হচ্ছে আসল মান। এখন তুমি জারণের সাথে বিজারণটা যোগ করে দিবা, এটার সাথে এটা যোগ, শেষ, আনসার হয়ে যাবে। তাহলে মেইন সূত্রটা কি? মেইন সূত্র কোষ বিভব বের করার জন্য কত নম্বর প্রশ্ন?
143 143 143 মেইন সূত্র, ঠিক আছে। ই যেটা, এটা হচ্ছে তোমার অ্যানোডে অক্সিডেশন প্লাস ই যেটা ক্যাথোডে রিডাকশন। মানে অ্যানোডে সবসময় জারণ বিভবে মান নিতে হবে, ক্যাথোডে সবসময় বিজারণ বিভবে মান নিতে হবে। কে অ্যানোড কে ক্যাথোড কেমনে চিনবো? দুইটার মানই জারণে নিয়ে আসো, দুইটার মানই জারণে নিয়ে আসো। জারণের মান কেমনে নিব? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটার মাধ্যমে কি বোঝায়? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। ইলেকট্রন ত্যাগ মানে জারণ, তার মানে এটা জারণ অবস্থায় আছে। এর বিজারণ অবস্থাটা কেমন হবে? এর বিজারণ অবস্থাটা কেমন হবে? জিঙ্ক 2+, জিঙ্ক 2+, জিঙ্ক, এইটা হচ্ছে বিজারণ অবস্থায় আছে। কিভাবে বুঝলাম? জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে পরিণত হয়েছে। আমার কথাটা কি বুঝতে পারতেছো? এইবার তাহলে আসো সিলভারের ক্ষেত্রে। সিলভারের ক্ষেত্রে যদি বলি, সিলভার থেকে সিলভার প্লাস, এর মানে আসলে কি? সিলভার আসলে সিলভার প্লাসে পরিণত হয়েছে। তাহলে সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হয়েছে, তার মানে এটা হচ্ছে জারণ বিভব। বিজারণটা কীরকম? সিলভার প্লাস সিলভারে পরিণত হয়েছে। কেমনে হয়েছে? ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে, সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয়েছে, তার মানে এটা আসলে বিজারণ বিভবের মান। তাহলে সহজে তুমি কেমনে বুঝবা কে অ্যানোড কে ক্যাথোড? কেমনে বুঝবা? দুইটারই জারণ মান নিবা, দুইটারই জারণের মান নিবা। যেমন এই প্রশ্নটা খেয়াল করো, দুইটারই জারণ মান দেওয়া, এটাও জারণ। কেমনে বুঝলাম? এই দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তার মানে কি? জারণ। সিলভার থেকে সিলভার প্লাস, তার মানে কি? জারণ। দুইটারই জারণ মান, একজনের প্লাস একজনের মাইনাস। যে প্লাস, যে বেশি, সে আসলেই জারণ বিভবের যোগ্য, আর যে মাইনাস, যে কম, সে আসলে জারণ বিভবের যোগ্য না, সে বিজারণ বিভবের যোগ্য। তো তাকে উল্টাইতে হবে, উল্টায় যা যোগ করে দাও, এর জারণ এর বিজারণ দুইটার মানটা যোগ করে দাও, এটাই তো সূত্র। এর জারণ এর বিজারণ দুইটা যোগ করে দাও, এটাই সূত্র। বেসিকটা কি ক্লিয়ার হয়েছে? সবাই একটু জানাও। এইটা হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে এইটা মুখস্থ নাই। এখন যাদের এটা মুখস্থ তারা কেমনে বুঝবা? দেখো, যাদের মুখস্থ তারা জানো যে জিঙ্ক হচ্ছে উপরে, সিলভার হচ্ছে নিচে। এটা মুখস্থ রাখতে হবে। তুমি যদি বেসিক ক্লাসটা করো, থিওরি ক্লাসটা করলে এটা মুখস্থ হয়ে যাবে, আমার বিশ্বাস, সমস্যা নেই। যাদের মুখস্থ তারা জানো জিঙ্ক উপরে সিলভার নিচে। তাহলে যেটা অ্যানোড হিসেবে কাজ করে সেটা উপরে থাকে, আর যেটা ক্যাথোড হিসেবে কাজ করে সেটা নিচে থাকে। মানে উপরে যে থাকে তার জারণ হয়, নিচে যে থাকে তার বিজারণ হয়। এবার প্রশ্নে আসো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে জিঙ্কের জারণ, হ্যাঁ গুড, জিঙ্কের জারণ বিভব, উপরে যে থাকে তার জারণ হয়। সিলভার জারণ দেওয়া, নো নো নো, সিলভার তো নিচে, তো সিলভারের বিজারণ হবে। তো জারণের মান দিয়েছে কেন? তো বিজারণ মান নাও, উল্টায় দাও, শেষ। দুইটা যোগ করে দিলেই কাজ শেষ। 0.76 আর প্লাস 0.769, দুইটা যোগ করে দিলেই কাজ শেষ। আনসার কত হয়? প্লাস 1.529 হবে মনে হয়, তাই না? প্লাস 1.529 হবে। দেখো বেসিকটা ক্লিয়ার কিনা। আমি দুইটা পদ্ধতি দেখাই দিছি। যাদের প্রশ্ন মুখস্থ, যাদের ওই কি বলে সারণী মুখস্থ, তাদের ক্ষেত্রেও দেখাই দিছি। সারণী মুখস্থ নাই তাদের ক্ষেত্রেও দেখাই দিছি। ওকে, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। আমি দেখাচ্ছি, এই প্রশ্নের দুটো টাইপ দেখাচ্ছি। ভার্সিটির প্রশ্ন, আমি বানায় বানায় বলতেছি না, ভার্সিটির প্রশ্ন। প্রশ্নটা এরকম, 1 নাম্বার, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে অ্যালুমিনিয়ামকে মুক্ত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? প্রশ্ন এরকম, 1 মোল অ্যালুমিনিয়াম হতে, এখানে মনে করো 1 মোল বললো, সমস্যা নেই, 1 মোল অ্যালুমিনিয়াম হতে, 1 মোল অ্যালুমিনিয়াম হতে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্ন দুইভাবে আসতে পারে, দুইটার মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? সূক্ষ্ম পার্থক্যটা কোন জায়গায়? এখানে শুধু অ্যালুমিনিয়ামকে মুক্ত করতে, এখানে 1 মোল অ্যালুমিনিয়ামকে মুক্ত করতে। তাহলে বিষয়টা আসলে কি? অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি যদি ভাঙি তাহলে কি 2টা অ্যালুমিনিয়াম পাবো না? জাস্ট সিম্পলি এই কথাটা চিন্তা করো, অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমি ভাঙলে 2টা অ্যালুমিনিয়াম পাবো কিনা। এখন অ্যালুমিনিয়ামের বিষয়টা কি? অ্যালুমিনিয়াম 3+, এইখান থেকে যদি আমি অ্যালুমিনিয়াম পেতে চাই 3টা ইলেকট্রন লাগবে, মানে হচ্ছে 3 ফ্যারাডে। বাট আমি যদি 2টা অ্যালুমিনিয়াম 3+ এর কথা বলি, 2টা অ্যালুমিনিয়াম 3+ এর কথা যদি বলি, এইখান থেকে যদি 2টা অ্যালুমিনিয়াম পেতে চাই
আনসার কিন্তু কি 6টা ইলেকট্রন লাগবে, 3টা ইলেকট্রন যায় কিন্তু 6টা ইলেকট্রন লাগবে, ঠিক কি না? মানে এখানে ইলেকট্রনটা কিন্তু 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 × 3 ইলেকট্রন। তো যেখানে এইখানে সময় এখানে ফ্যারাডে লাগবে 3 ফ্যারাডে, এখানে ফ্যারাডে লাগবে 6 ফ্যারাডে। তো 2টা অ্যালুমিনিয়ামের কথা বলছে, মানে অ্যালুমিনিয়ামকে মুক্ত করার কথা বলছে, কারণ এখানে অ্যালুমিনিয়াম তো 2টা, তাহলে এইটা অ্যালুমিনিয়ামকে মুক্ত করার কথা বললে আনসার হবে এইটা। আর যদি 1 মোল অ্যালুমিনিয়াম কথা বলে, 1 মোল মানে কি, এই যে এইটা 1 মোল অ্যালুমিনিয়াম থেকে 1 মোল মুক্ত করছে। বুঝতে পারছো বিষয়টা? আনসার কীভাবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখলেই ইজি। ঠিক আছে, 3 ফ্যারাড যেহেতু 1 মোলের কথা বলছে। ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? দেখো এই প্রশ্নটা আমরা অলরেডি সলভ করছি, তো আমি দেখাই দিচ্ছি আরেকবার। 129 ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে, তাহলে H2 কখন হবে? H2 কে কখন হবে? যখন আমি এই যে 2টা H+ এর সাথে 2টা ইলেকট্রন দিব, তখনই কিন্তু H2 হবে। তাহলে 2টা ইলেকট্রন মানে বুঝতেছো, 2 ফ্যারাডে দিলে আমি হচ্ছে H2 পাবো, H2-র 1 মোল পাবো। বুঝতে পারছো? তাহলে 2 ফ্যারাডে হচ্ছে আনসার। ইজি, জাস্ট সলভ রাখার জন্য এখানে দেখাই দিলাম, আগেই সলভ করছি আমরা এটা। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? এই হচ্ছে মজার প্রশ্ন, এগুলো হচ্ছে পরীক্ষায় পোলাপানদের চিন্তা করায়, এবং এগুলো হচ্ছে আসল প্রশ্ন, মজার প্রশ্ন। 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে নিচের কোন ধাতুর আয়নটি ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে? তাহলে চিন্তা করো কি কি আছে, আমি দেখাচ্ছি। পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। কত নম্বর প্রশ্ন ছিল? 207 নাম্বার। পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সবগুলো মাথায় চার্জ বসাও। জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, কত ফ্যারাডে দিছে? 1 ফ্যারাডে বিদ্যুৎ দিছে। আচ্ছা, তাহলে আমি যে পটাশিয়াম থেকে পটাশিয়াম ধাতু পেতে চাই, তাহলে হচ্ছে 1 ফ্যারাডে লাগবে, 1 মোল। জিঙ্কের যদি পেতে চাই তাহলে 2 ফ্যারাডে লাগবে 1 মোল পাওয়ার জন্য। ক্যালসিয়ামের জন্য 2 ফ্যারাডে লাগবে, ক্যালসিয়ামের 1 ফ্যারাডে পাওয়ার 1 মোল পাওয়ার জন্য। অ্যালুমিনিয়ামের জন্য 3 ফ্যারাডে লাগবে, অ্যালুমিনিয়ামের 1 মোল পাওয়ার জন্য। তাই আমি দিছি কত? আমি দিছি হচ্ছে 1 ফ্যারাডে, দিলাম হচ্ছে 1 ফ্যারাডে সাপ্লাই। 1 ফ্যারাডে সাপ্লাই মানে পটাশিয়ামের 1 মোল পাবো, জিঙ্কের 1/2 মোল পাবো, তারপর হচ্ছে ক্যালসিয়ামের 1/2 মোল পাবো, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের 1/3 মোল পাবো। এই মোল দিয়ে এই হিসাব কিন্তু শেষ করা যাবে না, হিসাবটা গ্রাম পর্যন্ত নিতে হবে, কারণ গ্রাম হচ্ছে আসল পরিমাণ। হিসাবটা মোল পর্যন্ত করলে হবে না, গ্রাম পর্যন্ত নিতে হবে। তাহলে পটাশিয়ামের 1 মোল মানে হচ্ছে 39 গ্রাম, ঠিক আছে, আণবিক ভর যেটা, পারমাণবিক ভর যেটা। জিঙ্কের ক্ষেত্রে 65.5কে 2 ভাগে ভাগ করে দাও, তাহলে 32.75 গ্রাম। ক্যালসিয়ামের ক্ষেত্রে ভাগ করো, 40কে ভাগ করলে 20 গ্রাম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 27কে 3 ভাগ করলে 9 গ্রাম। তাহলে আনসার কোনটা? 39 গ্রাম। ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছি। ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে বেশি পাচ্ছি। ওকে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কোনটা বেশি পরিমাণ সঞ্চিত হবে? আনসার হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, এটা ক্লিয়ার? আনসারটা জিঙ্ক দেওয়া ভুল দেওয়া। ওকে, বুঝতে পারছো? 0.5 ফ্যারাডের সমান কত কুলম্ব? তো 96,500 কুলম্বকে 2 দিয়ে ভাগ করে ফেলবা, 48,250 কুলম্ব। আর 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। ওকে, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত? একটু খেয়াল করো, এটা আমি এখানে দেখাই দিচ্ছি। 1 মোল ইলেকট্রন মানে কি? 1 মোল ইলেকট্রন মানে 6.02 × 10⁻23t ইলেকট্রন। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে 1 মোলের জন্য কত হবে? এতটি ইলেকট্রনের চার্জ গুণ করো 10⁻19 কুলম্ব, এটাই হচ্ছে আনসার। দেখো বুঝছো কিনা? ইজি ইজি একটা প্রশ্ন, এমনি আনসার করা যায়। ওকে, ফেরিক ক্লোরাইড হতে 55.85 গ্রাম আয়রন জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ লাগবে? 203 নাম্বার প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। 203 নাম্বার প্রশ্ন। ফেরিক ক্লোরাইড FeCl3, এটার ভাঙলে কি হয়?
Fe3 প্লাস প্লাস হচ্ছে 3টা ক্লোরিন। Fe3 প্লাস থেকে যদি আমি আয়রন পেতে চাই, আয়রন মানে কি 55.85 গ্রাম 1 মোলে, তাই না? তাহলে এটা থেকে আমি যদি পেতে চাই 3টা ইলেকট্রন লাগবে। 3টা ইলেকট্রন মানে কত ফ্যারাডে? 3 ফ্যারাডে। বুঝতে পারছো? ইজি না? এই যে 3 ফ্যারাডে লাগবে, ইজি কিন্তু। এখানে আসো, সিলভার প্লাস থেকে সিলভার, গোল্ড 3 প্লাস থেকে গোল্ড, অর্ধকোষ দ্বয়ের প্রমাণ বিজারণ বিভব দেওয়া +80 আর হচ্ছে +1.56। এই দুটি অর্ধকোষ দ্বারা গঠিত কোষের বিভব কত? তো সেম আগের মতো আমি দুইটা নিয়মই দেখাচ্ছি। মনে করো তোমার ওই সারণীটা মুখস্থ নাই, তখন তুমি কেমনে করবা? দেখো, এইটারও কি বিজারণ বিভব দেওয়া, এইটারও বিজারণ বিভব দেওয়া। তো যার মানটা বেশি হবে সেই আসলে বিজারণ হিসেবে কাজ করবে, আর যার মানটা কম হবে সে কি জারণ হিসেবে কাজ করবে, রাইট? কারণ আলটিমেটলি তুমি দুইটারই যখন বিজারণ বিভব নিয়ে কাজ করতেছো, যার মান বেশি সেই আসলে বিজারণ বিভব পাওয়ার যোগ্য। তুমি যদি জারণ নিয়ে কাজ করতা, তো যার মান বেশি সে জারণ হওয়ার যোগ্য। কথা বুঝতে পারছো? তো দেখো, সিলভার আর গোল্ডের মধ্যে একটা +0.8 +1.56, তো +1.56 মানে কি সে আসলেই বিজারণ হওয়ার যোগ্য। তাহলে এই মানটাকে আমার জারণ ধরতে হবে। এই মানটাকে জারণ ধরতে হবে মানে কি এই মানটা হয়ে যাবে 0.80 মাইনাস ফ্রম। বুঝতে পারছো? তাহলে এখন আনসার বের করো, -0.80 আর এটা ঠিক আছে +1.56, তো কত হয় +0.76 হইল, আনসার হয়ে গেল। এখন কথা হচ্ছে যদি আমি ওই সারণী দিয়ে আনসার করতে চাই, তাহলে আমরা জানি হাইড্রোজেনের নিচে যারা আছে হাই, হাইড্রোজেনের নিচে যারা আছে হাই, কুবের হাজি আজ পিটা বে আমায়, এ হচ্ছে সিরিয়াল। হাই, কুবের হাজি আজ পিটা বে আমায়, তার মানে সিলভার উপরে গোল্ড নিচে। আমরা বলছি যে উপরে তার জারণ হবে, যে নিচে তার বিজারণ হবে। তাহলে গোল্ডের বিজারণ হবে বিজারণ বিভবে মান দেওয়া, সিলভারের জারণ হবে বাট বিজারণ বিভবে মান দেওয়া। তাহলে এর জারণ বিভব কেমনে নিব? জাস্ট উল্টায় দাও, মাইনাস করে দিলেই, প্লাসটা মাইনাস করে দিলে হয়ে যাবে। বুঝছো এই জিনিসটা? 192 ক্লিয়ার? 192 ক্লিয়ার কিনা সবাই একটু জানো। 197 দেখো, এটা আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সঞ্চিত অ্যালুমিনিয়ামের পরিমাণ কত? 197টা আমি দেখাচ্ছি, ইজি একটা প্রশ্ন। 197 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে আমি কত ফ্যারাডে দিছি? 1 ফ্যারাডে দিছি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3টা ক্লোরিন। তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস থেকে আমি যদি অ্যালুমিনিয়াম পেতে চাই 3টা ইলেকট্রন লাগবে, মানে 3 ফ্যারাডে দিলে 1 মোল অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। যদি 1 ফ্যারাডে দিই তাহলে কি 1/3 মোল অ্যালুমিনিয়াম। 1/3 মোল মানে কত গ্রাম? 9 গ্রাম। গ্রাম সহ হিসাব করে ফেলছি আমরা, 27 গ্রামে যেহেতু 1 মোল, ঠিক আছে? ইজি। তাহলে হচ্ছে 1/3 মোল। সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত? ওই যে একটাকে দেখাইছিলাম, আমি বলছিলাম যে মুখস্থ রাখার জন্য, দেখো এটাই কিন্তু অপশনে, এবং ওই যে হিসাব করলে 1 লাখ দিয়ে ভাগ করলে কিন্তু এটাই আসবে। একই মাত্রার বিদ্যুৎ একই সময়ে চালনা করলে কোন আয়নটি ক্যাথোডে বেশি জমা হবে? তাহলে একই মাত্রার বিদ্যুৎ বলতে তুমি সবসময় 1 ফ্যারাডে বিদ্যুৎ ধরে নিবা। যখন এরকম বলবে সম আয়তন বলবে বা সমমাত্রার বিদ্যুৎ, তখন তুমি একটা মান ধরে নিবা। সম আয়তন বললে 10 মিলি বা 1 মিলি ধরে নিবা। বুঝতে পারছো? সম পরিমাণ বিদ্যুৎ বললে তুমি 1 ফ্যারাডে ধরে নিবা। এবার তুমি চিন্তা করো 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কোনটা বেশি জমা হবে? কপার, ফেরিক, সিলভার নাকি সোডিয়াম? চলো আমরা চিন্তা করি। 236 কপার, ফেরিক, সিলভার, সোডিয়াম, ঠিক আছে? আমাদের কত করে দিছে? 1 ফ্যারাডে, সমান পরিমাণ যেহেতু ধরছি 1 ফ্যারাডে দিলে, 1 ফ্যারাডে যদি দেই তাহলে কপারে কি হবে? কপারের জন্য আমরা 1 ফ্যারাডে দিলে, যেহেতু কপারের 2 ফ্যারাডে দিলে কি কপার পাওয়া যাবে, তাহলে 1 ফ্যারাডে দিলে আমাদের কত পাওয়া যাবে? হাফ মোল কপার। আমাদের ফেরিকের জন্য কত দরকার? 3 ফ্যারাডে দরকার। তার মানে এখানে পাবো আমি 1/3 মোল আয়রন। সিলভারের ক্ষেত্রে কিন্তু 1 ফ্যারাডে দিলে আমরা 1 মোলই পেয়ে যাব, তার মানে এটা কিন্তু 1 মোল সিলভার। সোডিয়ামের ক্ষেত্রে 1 ফ্যারাডে দিলে 1 মোলই পাবো, কিন্তু এখানে গ্রামের ক্ষেত্রে কিছু পার্থক্য আসবে। যেমন কপারের ক্ষেত্রে
হাফ মোল মানে হচ্ছে 63.5 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 31.75 গ্রাম। আয়রনের ক্ষেত্রে এটা হচ্ছে 55.85 ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে কত হয় 3 18 3 17 51, ঠিক কিনা? 18 36 3 18 54, 18 সামথিং হবে, 18 সামথিং গ্রাম। সিলভারের ক্ষেত্রে ফুল 108 গ্রাম পাওয়া যাচ্ছে, সোডিয়ামের ক্ষেত্রে মাত্র 23 গ্রাম। তাহলে আমি যে একটুকে বলছি যে শুধু মোল হিসাব করলে হবে না, কেন বুঝছো? সোডিয়ামও 1 মোল, সিলভারও 1 মোল, কিন্তু পার্থক্যটা খেয়াল করো, সোডিয়ামের 1 মোলে মাত্র 23 গ্রাম আর সিলভারের 1 মোলে 108 গ্রাম। তাহলে শুধু মোল হিসাব করে যদি আনসার করতে চাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, গ্রাম হিসাব করতে হবে। কথা বুঝতে পারছো? এই জিনিসটা ক্লিয়ার? তাহলে আনসার হচ্ছে সিলভার প্লাস। আয়রন থেকে 2টা ইলেকট্রন দিচ্ছে ফেরাস আয়নে। 28 গ্রাম আয়রন ধাতু উৎপাদন করতে কত তড়িৎ চার্জ প্রয়োজন? খেয়াল করো, 28 গ্রামের কথা বলছে। কত নম্বর প্রশ্ন এটা? 245, ঠিক আছে, 245। ফেরাস আয়ন যেটা Fe2+, এখানে আমি 2টা ইলেকট্রন দিলাম, আয়রন পাওয়া গেছে। বলছে 28 গ্রামের জন্য কত? দেখো আয়রনকে আমরা বলতে পারি 55.85 বা 56 গ্রামও বলা যায়। 56 গ্রামের জন্য আমি কতটুকু দিচ্ছি? 2 ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছি। তো যদি 28 গ্রাম পাইতে চাই অর্ধেক, তার মানে কি হাফ, মানে হচ্ছে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে। 56 গ্রামের জন্য আমি 2 ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছি, কারণ এখানে 2টা ইলেকট্রন, ঠিক কিনা? তাইলে 28 গ্রামের জন্য 1 ফ্যারাডে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? 1 ফ্যারাডে কেন বুঝতে পারছো? ফেরাস সালফেটের দ্রবণে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কত মোল আয়রন জমা হবে? ফেরাস সালফেট Fe2+, ফেরাস সালফেটকে ভাঙলেই বুঝবা, Fe2+ প্লাস সালফেট SO4 2-, তে 2, তার মানে কি 2 ফ্যারাডে দিলে 1 মোল পাওয়া যাবে, ইজি। কপার সালফেটের দ্রবণে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কত মোল কপার সালফেট জমা হবে? দেখো কপার সালফেট আগেরটার মতোই, কপার সালফেট, এখানে তুমি যদি কপার 2+ এর কথা চিন্তা করো, 2 ফ্যারাডে লাগবে 1 মোলের জন্য, 1 মোলের জন্য 2 ফ্যারাডে লাগবে। তাহলে আমি 1 ফ্যারাডে দিলে হাফ মোল পাবো, 0.5 মোল পাবো। গ্রামে বললে 63.5কে 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+, এখানে 3টা ইলেকট্রনে অ্যালুমিনিয়াম হয়। বলছে 18 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য কত তড়িৎ চার্জ দরকার হবে? 278। 18 গ্রামের জন্য এগুলো কেমনে করবো? যদি নির্দিষ্ট গ্রাম বলে দেয়, ঠিক আছে, 278 না 178? 278। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ গ্রাম বলে দিলে তখন কি করব? যেমন দেখো অ্যালুমিনিয়াম 3+, হচ্ছে 3টা ইলেকট্রন দিলে সে অ্যালুমিনিয়াম হচ্ছে, তার মানে আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে 27 গ্রাম, তাই না? এটা হচ্ছে 3 ফ্যারাডে। আমি এভাবে বলতে পারি 27 গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যায় 3 ফ্যারাডে বিদ্যুতে, অতএব 1 গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যায় 3/27 ফ্যারাডে। অতএব 18 গ্রাম অ্যালুমিনিয়াম পাওয়া যায় 3 × 18, নিচে হচ্ছে 27, এত ফ্যারাডে। এই জিনিসটা কেন দেখাচ্ছি জানো? কারণ সবসময় যে 18 গ্রামই বলবে এটা নাও হইতে পারে। আমি চাইলে সহজে হিসাব করতে পারতাম যে 3 ফ্যারাডে দিলে 27 গ্রাম, তাহলে এখান থেকে 2 ফ্যারাডে দিলে হবে 18 গ্রাম, মানে 27টাকে আমি 3 নং 27 এমনি হিসাব করছি যে 1 ফ্যারাডে দিলে 9 গ্রাম করে, 3 নং 27, তো 2 ফ্যারাডে দিলে 18, 1 ফ্যারাডে দিলে কত? 9 গ্রাম। হাফ ফ্যারাডে দিলে কত? মানে 0.5 ফ্যারাডে দিলে কত? তোমার হচ্ছে 4.5 গ্রাম, তাই না? বিষয়টা বুঝছো কিনা? আমি হিসাব করতে পারি চাইলে, কিন্তু কথা হচ্ছে এখানে যে 18 গ্রামই বলবে বিষয়টা এরকম না, এখানে তোমার 15 গ্রামে বলতে পারে, তখন তুমি এখানে মান বসা হিসাব করতে পারবা। বুঝতে পারছো? এবার আসো 3 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো 2, তাহলে 2 ফ্যারাডে, এই যে এটা। এভাবে চালিয়ে হিসাব করা যায় সহজ মান থাকলে, কিন্তু কঠিন মান থাকলে তুমি এমনি বের করতে পারবা, ঠিক আছে? তো 2 ফ্যারাডে হচ্ছে আনসার। 2 মোল অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন? 1 মোলের জন্য 3 ফ্যারাডে, তো 2 মোলের জন্য 6 ফ্যারাডে লাগবে। 1 মোল সিলভার ক্যাথোডে সঞ্চিত করতে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে তড়িৎ লাগবে? সিলভারের জন্য যেহেতু সিলভার প্লাস, তাহলে 1 ফ্যারাডে লাগবে। 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ কত গ্রাম ফেরাস আয়ন মুক্ত চার্জ মুক্ত হয়? 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহ কত গ্রাম ফেরাস আয়ন চার্জ মুক্ত হয়? ভাই চার্জ মুক্ত মানে কি?
255 চার্জ মুক্ত জিনিসটা একটু দেখি হোয়াট ইজ চার্জ মুক্ত ফেরাস যাকে আমরা বলতেছি আয়রন 2+ এটা কিন্তু চার্জ যুক্ত Fe2+। এখানে যখন আমি দুইটা ইলেকট্রন দিব তখন সে চার্জ মুক্ত হচ্ছে, মানে এটার মধ্যে কোনো চার্জ নাই, এটাকে আমরা বলতেছি চার্জ মুক্ত। কথাটা বুঝতে পারছো? তাহলে ফেরাসকে আমি যদি চার্জ মুক্ত করতে চাই তাকে 2 ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে, এবং 2 ফ্যারাডে দিলে তার কত হবে 55.85 বা হচ্ছে 56 গ্রাম জমা হবে। কথাটা বুঝছো কিনা ফেরাসের ক্ষেত্রে? এই হচ্ছে আনসার। বুঝছো জিনিসটা? 1 মোল ফেরিক অক্সাইড হতে 1 মোল লোহা পেতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন? ফেরিক অক্সাইড তার মানে এটা কত নাম্বার? 262। ফেরিক অক্সাইড Fe2O3 তার মানে এখানে দুইটা, এখানে আমাদের আয়রন কি Fe হচ্ছে 3+, দুইটা, আর অক্সিজেন হচ্ছে আমাদের 3টা অক্সিজেন 2-। ঠিক আছে, তাহলে এই যে দুইটা আয়রন হচ্ছে Fe3+, দুইটা আয়রন হচ্ছে কি Fe3+। আমাদের কি প্রশ্ন করছে? 1 মোল লোহা পেতে, তার মানে আমার ফুল লোহা বলেন, যদি 1 মোল না বলতো লোহা পেতে, তাইলে হচ্ছে আমি এখানে দুইটা আয়রন নিয়ে কাজ করতাম, আনসার হতো 6 ফ্যারাডে। বাট 1 মোল বলছে, তাহলে 1 মোল লোহা তার মানে কি Fe, তাহলে Fe3+ থেকে কেমনে পাবো? Fe3+ থেকে তোমার হচ্ছে, আচ্ছা সহজে দেখাই, Fe3+ থেকে 3টা ইলেকট্রন দিলে 1 মোল Fe, 3টা ইলেকট্রন মানে 3 ফ্যারাডে। ঠিক আছে, 1 মোল বলছে তাই এভাবে হিসাব হয়েছে। 1 মোল না বলে যদি শুধু লোহা বলতো তখন আবার 6 ফ্যারাডে হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? 1 ফ্যারাডে সমান কত? 96,500 কুলম্ব। এই যে এই বিক্রিয়াটা আমি তোমাদের লেখা দেখাইছিলাম, H2 + half O2 পানির এই বিক্রিয়াটা, এই জারণ বিক্রিয়ায় কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে? দেখো এখানে এই যে পানির অক্সিজেন যেহেতু হাফ, তার মানে কি একটা ইলেকট্রনের ব্যাপার স্যাপার। এখানে ইলেকট্রন কয়টা ব্যাপার স্যাপার? একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন মানে কি 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। যদি এখানে দুইটা পানি থাকতো তাহলে কি 2 দিয়ে গুণ হইতো, 2 ফ্যারাডে হইতো। মানে অক্সিজেন মুক্ত করতে জিজ্ঞেস করছিল, অক্সিজেন মুক্ত করতে তখন আমাদের আনসার হয়েছিল 2 ফ্যারাডে। হাইড্রোজেন মুক্ত করতে তখন আনসার হয়েছিল কি? সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন মুক্ত করতে আনসার হয়েছিল কি? তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2 ফ্যারাডে ছিল। আর এখানে অক্সিজেন যখন মুক্ত করতে বলছি তখন কত আনসার কত ছিল? 2 ফ্যারাডে। আর এখন কি শুধু এই একটা বিক্রিয়া, তার মানে কি একটা ইলেকট্রন, তার মানে 1 ফ্যারাডে, 96,500 কুলম্ব। দেখো বুঝছো কিনা? ওকে, তাহলে আমাদের হচ্ছে এগুলাই তড়িৎ রসায়নে এই ম্যাথগুলা। ঠিক আছে, বুঝতে পারছো? 1 ঘন্টার মতো আমাদের লাগছে। এখন তোমাদের কাজ কি? ক্লাস শেষ করে, ক্লাস তো লাইভ ক্লাস শেষ, এখন হচ্ছে যে গ্রুপে ভিডিওটা দেওয়া থাকবে ওইখান থেকে তড়িৎ রসায়নের থিওরি ক্লাসটা করে ফেলবা। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের কাজ। ওকে, আসসালামু আলাইকুম।